বিশ্বে বাংলাদেশের অংশীদারিত্ব এগিয়ে নিতে ভূমিকা রাখবে প্রধান উপদেষ্টার যুক্তরাষ্ট্র সফর, সংস্কার নির্বাচন স্পষ্ট করায় স্বস্তি জনমনে। সামনে নির্বাচিত একটা সরকার আসলেও কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব সমভাবেই উপলব্ধ হবে এবং সেই কাজটা তিনি এক ধরনের একটা বিল্ডিং ব্লক হিসাবে বিষয়গুলো তুলে নিয়ে এসছেন। বৃষ্টির অজুহাতে ফের বেড়েছে সব ধরনের সবজির দাম, মাছের দাম ঊর্ধ্বমুখী, বাজারে সরবরাহ কমেছে আমদানি করা চালের। মধ্যরাত থেকে পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা, লক্ষ্য ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা। এখনো গাজা অভিমুখে ছুটে চলছে গ্লোবাল সুমুদ ফ্লোইটাসের জাহাজ দ্য মেরিনের, বিভিন্ন দেশে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। এবং আজ আবারও মুখোমুখি বাংলাদেশ আফগানিস্তান, শারজায় ম্যাচ শুরু রাত 8:30। আগে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমালশন থাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি ইশরাত জাহান মনি। এবারে বিস্তারিত। বিশ্বে বাংলাদেশের অর্থনৈতিক ও কূটনৈতিক অংশীদারত্ব এগিয়ে নেয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এবারের নিউ ইয়র্ক সফর। পরবর্তীতে রাজনৈতিক সরকার যা কাজে লাগাতে পারবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। বিস্তারিত মুক্তা মাহমুদের প্রতিবেদনে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে গেল ২২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে যান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ৯ দিনের এই সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধান, জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা, মানবাধিকার সংস্থার প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। অধিবেশনের ফাঁকে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনও। ডক্টর ইউনূসের এই সফর বিশ্বের সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্ব এগিয়ে নেয়ার জন্য ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আন্তর্জাতিক এখানে অঙ্গনে এখানে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের যে চ্যালেঞ্জগুলো ছিল এবং হচ্ছে যে ওদের যে কতটুকু ওরা হচ্ছে মানে প্রোগ্রেস হয়েছে এইগুলোকে হাইলাইট করা। আরেকটাও ভালো জিনিস হয়েছে, ইসরায়েলের এই গণহত্যা যে চালাচ্ছে এটার বিরুদ্ধে হচ্ছে বাংলাদেশের যে মানে সরব প্রতিবাদ জানানো। সর্বশেষভাবে আমার কাছে যেটা মনে হয় যে গুরুত্বপূর্ণ যে রোহিঙ্গাদের ব্যাপারে বিশ্বের যে এখানে নেতারা প্রায় ভুলেই গেছেন, তাদের আত্মবিস্মৃতি থেকে ওদেরকে আবার হচ্ছে ওখান থেকে জাগিয়ে উঠানো। দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে পরবর্তী রাজনৈতিক সরকারের জন্য এই উদ্যোগগুলোকে ভিত্তি হিসেবে দেখছেন তারা। আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংস্কারের পেছনে পাওয়া এটা গুরুত্বপূর্ণ এবং এই অ্যাঙ্গেলে বা এই লাইটেই আপনি অনেকগুলো মানুষের সাথে ওনার মিটিং হয়েছে, সেগুলো আমাদের কাজে আসবে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে যেতে। সামনে নির্বাচিত একটা সরকার আসলেও কিন্তু এই বিষয়গুলোর গুরুত্ব সমভাবেই উপলব্ধ হবে এবং সেই কাজটা তিনি এক ধরনের একটা বিল্ডিং ব্লক হিসাবে বিষয়গুলো তুলে নিয়ে এসছেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে একটা সমর্থন বা অঙ্গীকার আদায়। বিশ্লেষকরা বলছেন তার এই সফরে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা এবং নির্বাচন সহ অভ্যন্তরীণ বেশ কিছু বিষয়ে আন্তর্জাতিক ফোরামে স্পষ্ট করায় স্বস্তি ফিরেছে দেশের মানুষের মধ্যেও। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। রোহিঙ্গা ইস্যুতে তলানিতে পড়ে থাকা বিশ্বের মনোযোগে কিছুটা হলেও নীরবতা ভাঙতে সক্ষম হয়েছে জাতিসংঘের রোহিঙ্গা বিষয়ক সম্মেলন। তবে তাদের প্রত্যাবাসনে তেমন কোনো সাড়া মেলেনি বিশ্ব সম্প্রদায়ের পক্ষ থেকে। বিশ্লেষকরা বলছেন রোহিঙ্গাদের জন্য অর্থ সহায়তাই যথেষ্ট নয়, বরং দ্রুত প্রত্যাবাসনে বিশ্ব সম্প্রদায়কে মিয়ানমারের উপর চাপ সৃষ্টিতে বাংলাদেশকে কূটনৈতিক যোগাযোগ বাড়াতে হবে। মুক্তা মাহমুদের আরও একটি প্রতিবেদন। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হয় মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী ও অন্য সংখ্যালঘুদের নিয়ে উচ্চ পর্যায়ের এই সম্মেলন। প্রায় 4 ঘণ্টার এই সম্মেলনে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব, সংস্থাটির মানবাধিকার এবং শরণার্থী বিষয়ক হাই কমিশনার, সদস্য দেশ, বিভিন্ন সংস্থা এবং রোহিঙ্গা প্রতিনিধি সহ 63 জন।
to peace. জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস সংকট সমাধানে 3টি পদক্ষেপ এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনে উদ্যোগ নিতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান সহ 7 দফা প্রস্তাব তুলে ধরেন। বৈশ্বিক নানা পরিস্থিতিতে রোহিঙ্গা বিষয়ে তলানিতে চলে যাওয়া বিশ্বের মনোযোগ কিছুটা হলেও ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে জাতিসংঘের এই সম্মেলন। এই সম্মেলনের মাধ্যমে হয়তো আমরা খানিকটা অতিরিক্ত সহায়তা পাবো, এটা কিন্তু যথেষ্ট না। আরব দেশগুলো ভালো সোর্স হতে পারে, তারা এখনো ওইভাবে কন্ট্রিবিউট করছেন না। সব দেশের নিজস্ব প্রায়োরিটিস থাকে। এই জায়গাটায় বাংলাদেশের ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্টটাকে বাড়াতে হবে। ড্রাগ স্মাগলিং হয়, তার সাফারার কিন্তু আমরা বাংলাদেশিরা। ডক্টর ইউনূস কিন্তু ওয়ান অফ দ্য পয়েন্ট এটা করেছেন, নার্কো ট্রেড 7th পয়েন্ট যেটা নাকি এটা দাওয়াতে কিন্তু একটা ভালো হয়েছে। তবে এজন্য অর্থ সহায়তাই যথেষ্ট নয়, বরং জটিল এই সমস্যার স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বাংলাদেশকে কাজ করার পরামর্শ এই দুই বিশ্লেষকের। অন গ্রাউন্ডে বলি মিয়ানমারের ভিতরে এমন কিছু হয়েছে যে ওরা ইনসেন্টিভ পাবে, মিয়ানমার গভর্নমেন্ট ইনসেন্টিভ পাবে কে নিয়ে যাওয়ার জন্য, বা আরাকান আর্মি কোনো ইনসেন্টিভ পাবে কে না আমরা আমাদের নেওয়া উচিত এদেরকে ফেরত। এরকম কিন্তু অন গ্রাউন্ডে কিন্তু কিছু হয় নাই, বা জিও পলিটিক্যালি এমন কিছু হয় নাই যার জন্য নাকি মিয়ানমার গভর্নমেন্ট প্রেশারাইজড হবে টু টেক দেম ব্যাক। ওইটা এখনো দেরি আছে। আমি মিয়ানমার তো সলিউশন, আমরা যারা নাকি ইনফ্লুয়েন্স করতে পারে হলো চায়না। চ্যানেলটাকে আমরা আরো স্ট্রং, ওয়ান স্টেপ ফার্দার বা আপগ্রেড করা, উই ক্যান প্রেশারাইজড আরাকান আর্মি। প্রথম কথা হলো নট টু মানে পুশ এনি মোর বাংলাদেশ রোহিঙ্গাস টু বাংলাদেশ না, আরেকটা হলো আরাকান আর্মির সাথে এঙ্গেজমেন্টটা, এবং এঙ্গেজমেন্ট শুড বি ইন এ ওপেন এন্ড ট্রান্সপারেন্ট। রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না করতে পারলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে বলে মনে করেন তারা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Doodles. Doodles খান নাই তো noodles খান নাই। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে শুক্রবার রাজধানী ঢাকা সহ দেশের প্রায় সব এলাকায় সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আজ ছুটির দিন হওয়ায় কর্মজীবী মানুষের মাঝে দেখা যাচ্ছে না তেমন ভোগান্তিও। তবে রাস্তাঘাটে মানুষ কম থাকায় আয় রোজগার করতে পারছেন না বলে জানান খেটে খাওয়া মানুষ। আবহাওয়া অফিস বলছে মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আজ থেকে আগামী 7 থেকে 10 দিন থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টির কারণে স্থানীয় নদী বন্দরে 1 নম্বর এবং সমুদ্র বন্দরের জন্য 3 নম্বর সতর্ক সংকেত সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকবে। পাহাড়ি অঞ্চলে অতি বৃষ্টির ফলে পাহাড় ধসের সম্ভাবনা আছে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস। বৃষ্টিপাতের এরকম অ্যাক্টিভিটি এই আগামী 7 থেকে 10 দিনের পর্যন্ত প্রায় থাকার সম্ভাবনা রয়েছে। তবে এই নিম্নচাপের কারণে যে বৃষ্টিপাত এটা 5 তারিখ বা 6 তারিখ সকাল পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। নদীবন্দর সমূহে দক্ষিণ অঞ্চলের যে নদীবন্দর সমূহ তার জন্য রয়েছে 1 নম্বর সতর্কবার্তা এবং সমুদ্র বন্দর সমূহের জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে এবং এটা বিকেলবেলায় অনেকটা যদি আমরা ক্যালকুলেশন করে ভালো দেখে তুলে দেবো, না হয় কালকে সকালে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। শারদীয় দুর্গাপূজার টানা 4 দিনের ছুটিকে কেন্দ্র করে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটন স্পটগুলোতে নেমেছে ভ্রমণ পিপাসু মানুষের ঢল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান ও শাহাবুদ্দিন শিহাব। প্রথমেই যাব কক্সবাজার আব্দুর রহমানের কাছে। রহমান, ছুটিকে ঘিরে পর্যটকদের ভিড় কেমন দেখা যাচ্ছে জানাবেন। মনি যেমনটি জানাচ্ছিলেন, সমুদ্রের সৈকতের কীটকোট এবং বালিয়াড়ি এবং সমুদ্রের পানির সাথে মানুষের জীবনের অনেক গল্পগাথা আছে এবং সেই গল্প শোনার জন্য কিন্তু মানুষ সমুদ্রের পাড়ে আসে বলে তারা জানিয়েছে এবং এই সমুদ্রের টানে কিন্তু প্রতিদিন লক্ষ পর্যটক কক্সবাজারে আসে এবং তারা তাদের পরিবার পরিজনের যেই
আনন্দ, দুঃখ, সুখ এবং তাদের যে একটা পাতুরে জীবনের যে একটি দীর্ঘশ্বাস, সেটি সারা জন্য কিন্তু তারা সমুদ্রকে বেছে নেয়। কিন্তু এই সমুদ্রকে বেছে নেওয়ার পরেও কিন্তু তারা এখানে এসে শান্তি পায় না। তাদের যে অভিযোগ যে এখানে তাদের পদে পদে সরকারিভাবে কোনো ব্যবস্থাপনা করা হয় না এবং তাদের যে আনন্দ বিনোদনের যেই ব্যবস্থাটি থাকা দরকার ছিল সেটি কিন্তু একেবারে সেই মান্দাত্তা আমলের, এখানে কোনো ধরনের বিনোদন গড়ে ওঠে নাই এবং তাদের যে যাতায়াত এবং গাড়িতে 10 থেকে 12 ঘন্টা বসে থাকতে হয়, বিমানের অতিরিক্ত দাম, ট্রেনের টিকিট পাওয়া যায় না, সব মিলিয়ে পর্যটন কেন্দ্রে আসা যেন মানুষের জন্য একটি অভিশাপে পরিণত হয় এবং তাদের যেই পরিবার পরিজন নিয়ে যে আনন্দটুকু বেদনাতে পরিণত হয় এবং তারা চায় যে তাদের পরিবার পরিজন যেন আনন্দ বিনোদনের ব্যবস্থাটা যেন সময়টুকু তারা যেন পারবে হয় না। গণমাধ্যম কর্মীরা যতক্ষণই প্রচার করে কিন্তু সেটার আরম্ভ এটার কোনো বাস্তবতায় রূপ নেয় না এবং যেহেতু ইন্টারিম গভর্নমেন্ট রয়েছে, পর্যটন মন্ত্রণালয়ের একজন যোগ্য উপদেষ্টা রয়েছে, তারা আশা করতেছে সমুদ্র সৈকতে বিনোদনের ব্যবস্থা হবে, অন্ধকারাচ্ছন্ন বীজ আলোকিত হবে, অপরিষ্কারাচ্ছন্ন বীজ পরিষ্কার হবে এবং শিশুদের জন্য বিনোদন পার্ক শুধুমাত্র এটি একটি বিনোদন কেন্দ্র নয়, এখানে যদি স্বাস্থ্যর ব্যবস্থার যদি একটি করা হয় এবং ক্রিকেট খেলা সহ যেই অবস্থাটা নেওয়া হয় তাহলে তারা তাদের যেই ভ্রমণটুকু সার্থক হবে। আমরা একেবারে দক্ষিণ থেকে যাব, উত্তরে কুয়াকাটায় আমাদের সহকর্মী রয়েছে শিহাবুদ্দিন। শিহাব, জানাবেন ওখানকার কি অবস্থা কুয়াকাটার? জি রহমান, আপনাকে ধন্যবাদ। 1 অক্টোবর থেকে যে শারদীয় দুর্গোৎসব ও যে সাপ্তাহিক ছুটি সেটা কেন্দ্র করে কিন্তু পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটাতে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে পর্যটকদের পদচারণায়। গত 2 দিন আগ থেকে কিন্তু হোটেল মোটেল গুলো কিন্তু শতভাগ বুকিং হয়ে গিয়েছে, পাশাপাশি ঘুরতে আসা পর্যটকরাও কিন্তু আনন্দ উল্লাস করছেন। আজকে একটু পর্যটকদের বেশি চোখে লক্ষ্য, পর্যটকদের পদচারণাটা বেশি দেখা গেছে। গত কালকে থেকে যে বৈরী আবহাওয়া বিরাজ করছিল সে বৈরী আবহাওয়ায় অনেক পর্যটক কিন্তু বের হতে পারছিলেন না তাদের হোটেল রুম থেকে এবং তাদের নির্দিষ্ট যে সকল জায়গা রয়েছে দর্শনীয় যে স্পট গুলো যাওয়ার জন্য তারা চেষ্টা করেছিলেন কিন্তু অনেকেই যেতে পারে না। এতে করে যেমন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী হতাশা প্রকাশ করেছেন যে তারা ঘুরতে এসেও তাদের যে পরিপূর্ণ যে আনন্দটা সেই আনন্দটা কিন্তু তারা উপভোগ করতে পারেনি এবং এই সকল পর্যটকদের নিরাপত্তার জন্য কিন্তু পুলিশ সর্বক্ষণিক তাদের যে নিরাপত্তার যে টহল সেই টহল অব্যাহত রেখেছেন। সাদা পোশাক এখানে যে সকল পর্যটক সাদা পোশাকে যে টুরিস্ট পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছে তারাও কিন্তু টহল দিয়ে যাচ্ছেন পর্যটকদের নিরাপত্তার জন্য। কিন্তু পর্যটকরা একটা অভিযোগ করে বলছেন যে হোটেলরা পর্যটকদের অতিরিক্ত চাহিদা থাকার কারণে হোটেল মালিকরা কিন্তু একটু বেশি দামে তাদের হোটেল গুলো তাদের কাছে বুকিং করছেন এবং পর্যটকরা অনেকে যারা বুকিং না নিয়ে একটু চড়া দামি হোটেল গুলো বুকিং নিতে হচ্ছে পরিবার নিয়ে তাদের থাকার জন্য আর কি। সব মিলিয়ে কুয়াকাটাতে এখন উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। বৈরী আবহাওয়াটা যদি আরেকটু কেটে যায়, আজকে শুক্রবার এবং আগামীকাল শনিবার যে ছুটি রয়েছে সেই ছুটিতে কিন্তু পর্যটকরা আনন্দ করবেন, উল্লাস করবেন এবং বিভিন্ন পয়েন্টে যদি তারা ঘুরে যদি তাদের দেখতে পারেন তাহলে কিন্তু তাদের আনন্দটা আরো পরিপূর্ণ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো কুয়াকাটা থেকে পর্যটক নিয়ে আমার কাছে সর্বশেষ। আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। টানা 4 দিনের ছুটিতে কক্সবাজার ও কুয়াকাটায় পর্যটকদের ভিড়, এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহমান এবং শাহাবুদ্দিন শিহাব। এবার বাজার পরিস্থিতি। রাজধানীতে সবজি সহ সব ধরনের নিত্যপণ্যের দাম কিছুতেই কমছে না। এতে বাজার করতে এসে নাভিশ্বাস নির্ময়ের মানুষ। আজ সাপ্তাহিক ছুটির দিনে বেগুন, টমেটো, গাজর সহ সব ধরনের সবজির দাম ঊর্ধ্বমুখী। পেঁপে ছাড়া 80 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো সবজি। এদিকে মাছ বিক্রি হচ্ছে চড়া দামে। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও মুরগির দাম বেড়ে বিক্রি হচ্ছে 320 টাকায়। দাম বাড়তি থাকায় বাজারে ক্রেতা বিক্রেতার মধ্যে তৈরি হচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। দাম নিয়ন্ত্রণে সরকারের মনিটরিং চান ক্রেতারা। দাম বাড়তে হওয়ার কারণে আমরা মনে করেন দেশ গ্রামে বৃষ্টিপাতের কারণে ক্ষয়ক্ষতি হচ্ছে। আর মনে করেন 3-4টা আইটেম আছে ইন্ডিয়ান মাছ, যেমন কি কাঁচামরিচ, টমেটো, গাজর, এগুলো তো এখন বড্ড আসতেছে না, এই জন্য দাম এখন বাড়ছে। আমাদের তো সীমিত আয়, এই সীমিত আয়ের মধ্যে আসলে এভাবে বাজারের থেকে কিনে খাওয়া খুব কষ্টসাধ্য হয়ে যাচ্ছে আর কি। নিয়ন্ত্রণের জন্য আমি মনে করি যে প্রশাসককে ওইভাবে করা হোক যে
তারা তদারকি করুক বাজারে, যে আসলে কি দাম কোনটা কিভাবে নিচ্ছে, আসলে হাতে নাগালে আনা যায় কিনা, এটা একটু চেষ্টা করুক প্রশাসন। সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর শান্তিনগর কাঁচাবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, আপনি তো বাজারে রয়েছেন, ছুটির দিনে নিত্যপণ্যের সরবরাহ ও দরদাম কেমন দেখছেন জানাবেন। মনে আপনি জানেন যে গত 1 মাস আগে কাঁচা বাজার, সবজি সহ কাঁচা বাজারের যে দামের যে ঊর্ধ্বগতি সেটি কিন্তু এখনো অব্যাহত রয়েছে, অর্থাৎ দাম কিন্তু এখনো বাড়তি দামে বিক্রি করছেন বিক্রেতারা। এবং আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শান্তিনগর যে কাঁচা বাজার আছে সেখানে রয়েছি। এখানে যেটা দেখতে পাচ্ছি, এই কাঁচা বাজারে পেঁপে ছাড়া সব ধরনের সবজি কিন্তু 80 টাকার উপরে কেজি দরে বিক্রি হচ্ছে। তাছাড়া এখানকার যে দামের শীর্ষে যে পণ্যগুলো রয়েছে, যে কাঁচা বাজারগুলো রয়েছে, তার মধ্যে বেগুন, টমেটো এবং গাজর এগুলো কিন্তু প্রায় 130 থেকে 150 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আমরা আরেকটি জিনিস দেখেছি যে কাঁচা বাজারের যে কাঁচামরিচ, অর্থাৎ কাঁচামরিচ কিন্তু এখানকার বিক্রেতারা বলছেন তাদের 300 টাকার উপরে কিন্তু তাদের পাইকারি দরে কেনা হয়েছে এবং তারা কিন্তু 350, 380 টাকা এই দরে এখানকার যে কাঁচামরিচগুলো আছে সেগুলো তারা বিক্রি করছেন। অর্থাৎ যে কাঁচা বাজারের যে সার্বিক অবস্থা, 2 থেকে 3টি সবজি আছে যেগুলো একটু কম, আর বাকি সব ধরনের সবজির দাম কিন্তু বেশ ঊর্ধ্বমুখী রয়েছে। অন্যদিকে যে পেঁয়াজ, রসুন এবং আদা রয়েছে সেগুলোর দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে, সেগুলো তারা কিন্তু আগের দামেই বিক্রি করছেন। আমরা মাছ বাজারে পর্যবেক্ষণ করে যেটি দেখেছি, সেখানে মাছের যে চাষের যে মাছগুলো আছে সেই মাছগুলো দাম কম থাকলেও সমুদ্রের যে মাছগুলো সেগুলোর দাম কিন্তু বেশ চড়া দামে বিক্রি হচ্ছে। এবং মাংস যদি বলি, গরুর মাংস সেটি কিন্তু 750 টাকা দরে বিক্রি হচ্ছে, অর্থাৎ আগের যে দাম সেই দামে কিন্তু কেজি দরে বিক্রি হচ্ছে। তবে মুরগির বাজারে পোলট্রি এবং সোনালী মুরগি কিন্তু কেজি প্রতি 30 টাকা বেড়েছে, অর্থাৎ সোনালী মুরগি 290 টাকা 3-4 দিন আগে বিক্রি করা হচ্ছে, কিন্তু এখন কিন্তু 320 টাকা কেজি দরে মুরগি বিক্রি করছেন এই শান্তিনগরের যে বিক্রেতারা আছেন। এবং পোলট্রি মুরগি যে রয়েছে সেটি কিন্তু 160-70 টাকা কেজি দরে ছিল এবং 30 টাকা বেড়ে কিন্তু এখন 190 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি করছেন এই বিক্রেতারা। তারা যেটি বলছেন যে এখানকার যে বাজারের খরচ বাড়া এবং বৃষ্টির কারণে এই কাঁচা বাজার বা অন্যান্য পণ্যের দাম কিন্তু বেড়েছে। অন্যদিকে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে এই দামকে কেন্দ্র করে, ক্রেতারা কিন্তু বেশ খুব প্রকাশ করছেন এবং তারা কিন্তু সরকারের সার্বক্ষণিক তদারকি এবং মনিটরিংয়ের জন্য দাবি জানাচ্ছেন। রাজধানীর যে শান্তিনগর বাজার রয়েছে সেই বাজারের কাঁচা বাজারের এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। মনি, ধন্যবাদ আপনাকে। রাজধানীর শান্তিনগর কাঁচা বাজার থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী এইচ হিমেল। বাসমতি ছাড়া সব ধরনের চাল রপ্তানিতে নতুন শর্ত আরোপ করেছে পার্শ্ববর্তী দেশ ভারত। ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে। সরবরাহ কমেছে, চালের আমদানি, দেখা দিয়েছে নতুন করে দাম বাড়ার শঙ্কা। বিকল্প পথ খোঁজার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। ভারতের চালের অন্যতম আমদানিকারক দেশ বাংলাদেশ। গেল অর্থ বছরে দেশে যে 6 লক্ষ টন চাল আমদানি হয়েছে তার সিংহভাগই এসেছে ভারত থেকে। গেল 24শে সেপ্টেম্বর ভারতের বৈদেশিক বাণিজ্য দপ্তর খাদ্যপণ্য রপ্তানিতে কর্তৃপক্ষের নিবন্ধন নেওয়ার শর্ত আরোপ করে। এ কারণে দেশের চাল আমদানিতে নতুন করে সংকট তৈরি হয়েছে। এ সময়ে যশোরের বেনাপোল বন্দর দিয়ে চাল আমদানি একেবারেই কমে গেছে। ইন্ডিয়ান চালের দেখাই মিলছে না, তো এরকম যদি না আসে হয়তো বাজার এখন স্বাভাবিক আছে, 10-15 দিন পরে হয়তো বাজারটা একটু বেড়েও যেতে পারে। আরো শর্ত এর সাথে জড়িত করে দেয়, তাহলে আমাদের যারা আমদানি রপ্তানি এবং চাউলের ব্যবসার সাথে জড়িত তাদের জন্য তারা আরো ক্ষতির সম্মুখীন হবে। এর প্রভাবে বাজারে আমদানি করা চালের সরবরাহ কমেছে। এভাবে চলতে থাকলে আরেক দফা বেড়ে যেতে পারে চালের দাম, বলছেন ব্যবসায়ীরা। ভারতীয় চাল যদি বন্ধ হয়ে যায় হঠাৎ করে, আর দেশি চালের উপর আলটিমেটলি প্রেশারটা বেশি এসে যাবে। কিছু দুষ্কৃত ব্যবসায়িক আছে, তারা অধিক মুনাফা লাভের জন্য বসে আছে। তে এদিকটাই সরকার যেন অবশ্যই নজর দেয়, যেহেতু বিশেষ করে চাউল ভারত আমদানি বন্ধ করে দিলেই আমাদের দেশের চাউলের দাম বেড়ে যায়। সাধারণ ক্রেতা তাদের সমস্যা হবে খুব, এটা বাস্তব না করে ভালো, কারণ আমাদের এখানে ছোট দেশ,
সেই হিসেবে আমাদের যেভাবে চলছিল এভাবে চললে সমস্যা নেই, আজকে কোনো সমস্যা নেই, কিন্তু পরবর্তীতে যে যা শুনছি এটা বাস্তবায়ন হয় সবার সমস্যা। ব্যবসায়ী নেতারাও বলছেন ভারতের শর্ত আরোপে অস্থির হয়ে যেতে পারে চালের বাজার। শর্তের এ বেড়াজাল থেকে মুক্তি চান তারা। যেটা ওপেন মার্কেট ছিল, যে কেউ আমদানি করতে পারত, যে রপ্তানি করতে পারতো, সেটাকে আপনারা বাধা সৃষ্টি করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। ভারত সরকারের কাছে আমাদের বিনীত নিবেদন এই থাকবে যে আপনারা দয়া করে আগের যে সিস্টেম ছিল সেই সিস্টেমে গেলে আমাদের বাজারটা ঠিক থাকবে। ভারত থেকে শর্তমুক্ত চাল আমদানিতে সরকারের উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিকল্প দেশ থেকে আমদানির পথ বের করার তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি। আজ মধ্যরাত থেকে চাঁদপুর ও ভোলার পদ্মা, মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে সব ধরনের মাছ ধরায় 22 দিনের নিষেধাজ্ঞা। ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এই নিষেধাজ্ঞা চলবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। এ সময় প্রত্যেক জেলেকে 25 কেজি করে চাল দেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ। সহকর্মীদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন শামীম হোসেন। ইলিশের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর থেকে হাইমচরের চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকায় আগামী 22 দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকছে। এটি শুরু হবে আজ শুক্রবার মধ্যরাত থেকে, যা বহাল থাকবে আগামী 25 অক্টোবর পর্যন্ত। ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে 2006 সাল থেকে এই কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। আর নিষেধাজ্ঞার এই সময়ে জেলেদের খাদ্য সহায়তা হিসেবে দেয়া হচ্ছে 25 কেজি করে চাল। যদিও জেলেদের দাবি সরকারি সহায়তা তাদের জন্য যথেষ্ট নয়। আমরা তো নদীতে উঠে পড়ছি, এখন 22 দিন অভিযানের সময়, এখন আমরা ঘরে বসে থাকতে হইব, আমাকে কোনো কাজ কাম নেই। দুই একটা মাছ ধরতে আছে, অভিযান দিয়ে লাইছে 22 দিন, কি করুম, বাধ্য আয়া ভরতে হয়েছে আমাকে। আমরা এই যে 22 দিন কি ব্যবস্থা নিয়ে খামু, আমাদের কিস্তি আছে। এদিকে মাছ ধরা বন্ধ হতে যাওয়ায় ভোলার জেলেদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চলতি মৌসুমে কাঙ্ক্ষিত ইলিশ না পাওয়ায় ঋণের কিস্তি ও সংসার নিয়ে বিপাকে তারা। যে চাইল দেয় 20 কেজি 22 কেজি, এই চাইলে তো আমাদের কোনো পোষায় না। আমাদের সংসারে বাচ্চা কাচ্চা আছে, লেখাপড়া আছে, কিস্তি আছে, ভোলানের লেখাপড়া আছে, কিস্তি আছে, খুব কষ্ট। সরকারি ভাবে চাইল পাই না, রিক্সা ড্রাইভার, গাড়ি দোকানদাররা ওরা চাইল পায়, ওরা আমরা নিজেরা চাইল পাই না। আর অভিযান সফল করতে কঠোর নজরদারির কথা জানান এই জেলা মৎস্য কর্মকর্তা। সমন্বিতভাবে সবগুলা বাহিনী যৌথভাবে আমরা অভিযান অব্যাহত রাখবো, যে মা ইলিশ নিধন পরিপূর্ণভাবে আমরা চাঁদপুর জেলায় বন্ধ করতে সমর্থ। ইলিশের উৎপাদন বাড়াতে নিষেধাজ্ঞার সময়ে জেলেদের মাছ ধরা থেকে বিরত থাকার আহ্বানও জানান এই কর্মকর্তা। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এরই মধ্যে যশোর 2 আসনে শুরু হয়েছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিএনপির হাফ ডজন মনোনয়ন প্রত্যাশী থাকলেও দলীয় সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবেন তারা। অপরদিকে জামাত একক প্রার্থী ঘোষণা করলেও এনসিপি, জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের কাউকে এখনো প্রচারে দেখা যায়নি। তবে ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। সালাউদ্দিন সাগরের রিপোর্ট জানাচ্ছেন ফারজানা আফরোজ রুম্পা। চৌগাছা ও ঝিকরগাছা উপজেলা নিয়ে গঠিত যশোর 2 আসনের আয়তন 577.7 বর্গ কিলোমিটার। এ আসনে মোট ভোটার 4,56,691 জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপির 6 সম্ভাব্য প্রার্থী গণসংযোগ করছেন। ঝিকরগাছা ঐতিহ্যগতভাবে বিএনপির ঘাঁটি হলেও চৌগাছা থেকে স্বাধীনতার পর কেউ সংসদ সদস্য হননি। এবার চৌগাছার মানুষ নিজ এলাকার প্রার্থীকে এমপি হিসেবে দেখতে চান। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। প্রার্থী আসলে আমরা চাই যে সৎ, শিক্ষিত, সদালাপী এবং যাদের হাতে বাংলাদেশের সাধারণ জনগণ নিরাপদ, সে কোনো রাজনৈতিক দলের ব্যাপার না। দীর্ঘ 50 বছর ধরে বঞ্চিত চৌগাছা ঝিকরগাছা আসন থেকে যদি চৌগাছায় প্রার্থী হয়, তাই আই এম শিওর যে 70% ভোট আমাদের প্রার্থী পাবে। আমরা চাই এবং জনগণ চাই, এই চৌগাছার জনগণ, যে আমরা স্থানীয় কোনো এমপি পাই। বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা নিজ নির্বাচনী এলাকা চষে বেরিয়ে ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমার দল যদি আমাকে মনোনয়ন দেন এবং জনগণের ভোটে নির্বাচিত হতে পারি, সাংঘাতিক রকমের তৎপর থাকবো যে মাদক, এখন অনেক মাদকের ছড়াছড়ি, কঠিন হস্তে দমন করার ইচ্ছা আমার আছে। জনগণের মনের আকাঙ্ক্ষা, আমি
আল্লাহর রহমতে রাজনৈতিক মাঠে বুঝি, তাতে জনগণ যেটা চাচ্ছে আমরা আশা করি করতে পারবো। এই অঞ্চলের আর্থসামাজিক অবকাঠামো, রাস্তাঘাট, সর্বোপরি বিএনপির যে ৩১ দফা রাষ্ট্র কাঠামো যে কনসেপ্টে আছে সেই কাঠামোটা বাস্তবায়ন হবে, মানুষ এইটার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশে পিআর পদ্ধতিতে নির্বাচন আসলে সম্ভব না, কারণ এইটাতে আমরা অভ্যস্ত না। আমরা বিগত দিনে দেখছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশে সাধারণ মানুষের অংশগ্রহণের নির্বাচন হয়, সেটাই আমরা চাচ্ছি। পিআর পদ্ধতি নিয়ে বিএনপি উদ্বেগ জানালেও জামাতের একক প্রার্থী ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ গণসংযোগ অব্যাহত রেখেছেন। সাম্য এবং অধিকার যদি আমরা সমাজে প্রতিষ্ঠা করতে পারি, এই ভালোবাসা নিয়ে যদি আমরা সমস্ত মানুষকে যদি আমরা ডিল করতে পারি, সমাজকে তৈরি করতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশ অনেক সুন্দর। সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি সাধারণ ভোটারদের মাঝেও পিআর নিয়ে নানা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। পিআর পদ্ধতি না, আগে যে নিয়মে হতো তো সেই নিয়মে নির্বাচন হোক এবং নির্বাচন যাতে সুষ্ঠু অবাধ হয়। আমার নেতাকে আমি চেনবো, আমার মানুষকে চেনবো, যে জনগণের সেবা করতে পারবে তারে চেনবো, আমি তাকেই ভোট দেবো। এখনো নির্বাচনী মাঠে দেখা যায়নি জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় পার্টির কোনো নেতাকে। যত দিন যাচ্ছে যশোর ২ আসনের রাজনৈতিক মাঠে ততই বাড়ছে উত্তেজনা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এখনো গাজার অভিমুখে ছুটে চলছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ দ্য মেরিনেট। ফ্লোটিলার লাইভ ট্র্যাকার বলছে গাজা থেকে এখনো তারা ৭৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। এ পর্যন্ত ৩৯টি জাহাজ ও ৪৫০-র বেশি অধিকার কর্মীকে আটক করেছে ইসরায়েল। আরবিদ আফসারের রিপোর্ট। ৩৯টি জাহাজ ও ৪৫০-রও বেশি আরোহীকে ইসরায়েলিরা আটকের পর গাজার অভিমুখে ছুটে চলছে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার শেষ জাহাজ দ্য মেরিনেট। আমরা পিছু হটব না, বৃহস্পতিবার রাতে এমন বার্তা দিয়ে বীরের বেশে উপত্যকার অভিমুখে যাত্রা করছে তারা। কিন্তু ভাগ্যে কি অপেক্ষা তা বলা বেশ কঠিন। ফ্লোটিলার লাইফ ট্র্যাকার বলছে আন্তর্জাতিক জলসীমায় প্রায় ৪ কিলোমিটার ঘন্টা বেগে মেরিনেট যাত্রা চালিয়ে যাচ্ছে। তবে গাজার সবচেয়ে কাছে পৌঁছানো জাহাজ মিকেনো দখলদাররা আটক করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। জাহাজটির বর্তমান অবস্থান সম্পর্কে জানা যায়নি, তবে এ নিয়ে এখনো মুখ খুলেনি ইসরায়েল। এদিকে ইসরায়েলের গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযান আটককে জলদস্যুতা হিসেবে আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Gazze'deki insanlık suçlarını gizlemek için ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি একেবারেই সহ্য করতে পারেন না। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আবারও বিশ্ববাসীর সামনে গাজার নির্মমতা ও ইসরায়েলের বর্বর চেহারা তুলে ধরেছে। আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে থাকব, যুদ্ধবিরতি নিশ্চিত এবং শান্তি ফিরিয়ে আনতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালাবো। সেই সঙ্গে নিজ দেশের আটককৃত নাগরিকদের ফেরত চেয়ে ইসরায়েলকে গাজায় মানবিক সহায়তা প্রবেশের আহ্বান জানিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবম। No tienen por qué están detenidos, no han cometido. মেক্সিকানদের এখনো আশদোদ বন্দরে আটকে রাখা হয়েছে। ইসরায়েলে আমাদের 2 জন কূটনীতিক তাদের তাৎক্ষণিক মুক্তির দাবি করেছে। তারা কোনো অপরাধ করেনি। তাদের প্রত্যাবাসনের জন্য মেক্সিকান কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে হবে। একই সঙ্গে গাজায় অমানবিক নির্যাতন বন্ধ করে সব ধরনের মানবিক সহায়তা প্রবেশের জন্য ইসরায়েলকে আহ্বান জানাচ্ছি। Todavía no ha podido entrar el apoyo consular. এমন পরিস্থিতিতে অধিকার কর্মীদের ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। তাদের ফেরতের প্রক্রিয়া আদৌ ইসরায়েল শুরু করেছে কিনা এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজাবাসীদের জন্য মানবিক সহায়তা বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের ঘোর লঙ্ঘন এবং যুদ্ধাস্ত্র হিসেবে ক্ষুধাকে ব্যবহারের ন্যাক্কারজনক উদাহরণ হিসেবে উল্লেখ করে এক বিজ্ঞপ্তি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে দখলদার বাহিনীর হাতে আটক সব মানবিক সহায়তা কর্মী ও সক্রিয় অংশগ্রহণকারীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবির পাশাপাশি তাদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানায় বাংলাদেশ।